রাজ্যে বিরোধী বলে সেরকম কাউকে দেখা যাচ্ছে না। বারবার এই অভিযোগ বিভিন্ন বিশ্লেষণে বিভিন্ন তথ্যে উঠে আসছে যে বিরোধী তারা দেখতে পাচ্ছে না, কার্যত বিরোধী দেখা যাচ্ছে না, বিরোধী শূন্য। খোদ আমি দেখতে পেলাম সম্প্রতি মদন মিত্র থেকে শুরু করে হুমায়ুন কবির সবাই বিরোধীকে দেখতে পাচ্ছেন না। তারা ক্রমাগত এক যোগে তারা বলছেন বিরোধী কোথায়, যেন মানে এখন শাসক দল ভাবলেশহীন ভাবে ভাবছে বিরোধী তো নেই, আমরাই চালিয়ে যাব। কার্যত এই তথ্য ধরে তথাগত রায় একটা বড় পোস্ট করেছেন যে 26-এ যদি বিজেপিকে সত্যিই বিরোধী রূপে আসতে হয় তাহলে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা দরকার। কারণ ক্রমাগত এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 26-এ, তিনি বলছে আর বলিদান যেন না হয়। কার্যত এই বলিদানের ফলে কিছু তো লাভ হচ্ছে না, কার্যত অনেকগুলো প্রাণ চলে যাচ্ছে। তার জন্য শুভেন্দু অধিকারীকে যদি দায়িত্ব দিয়ে পূর্ণ সময়ের রাজ্য সভাপতি করে আনা হয় সেক্ষেত্রে অনেকটাই বিজেপির ক্ষেত্রে লাভ হবে এবং বিরোধী হিসেবে রাজ্যে পরিগণিত হবে এই বিজেপি পার্টি। কারণ বিজেপি পার্টি আস্তে আস্তে কোথাও যেন অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারকেও জিজ্ঞাসা করব। স্যার, বিরোধী দেখতে পাচ্ছেন না, আপনিও ক্রমাগত টিভি চ্যানেলে বলে যাচ্ছেন একই কথা, কোথায় বিরোধী কোথায় বিরোধী। সেই বিরোধীর সূত্র ধরে তথাগত রায় বলছেন রাজ্য সভাপতি যদি শুভেন্দু অধিকারীকে করা হয় তাহলে শুভেন্দু অধিকারী কিছুটা হলেও বিরোধী পরশরে এসে একদম ক্রমাগত তিনি ফাইট করতে পারবেন মমতা ব্যানার্জির সঙ্গে। আপনি এই বিষয়টাকে কি মনে করেন? আর শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হয় কি হতে পারে রাজ্য? না, প্রথমত বলবো যে শুভেন্দু অধিকারী পারফর্মার হিসাবে যেভাবে তথাগততা দেখিয়েছেন সেটা বাস্তব। বিজেপির রাজনীতিতে কোনো বিজেপির নেতা আহ, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এর আগে হারায়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি হারিয়েছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, সেই তার মানে তিনি যে বিজেপির যে কোনো নেতার থেকে অনেক বড় দরের নেতা তা বলার অপেক্ষা রাখে না। আর শুধুমাত্র উনি 2021 সালের নির্বাচনে 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তা নয়, তারপরেও কিন্তু তিনি মানে অন্তত নন্দীগ্রামে তার অবস্থান বা পূর্ব মেদিনীপুরে তার অবস্থান ধরে রেখেছেন, অন্য কোনো নেতা ধরে রাখতে পারেননি। ধরো আমি যদি বলি যে ইমিডিয়েটলি পুরসভার যে নির্বাচন হয়েছিল, শুভেন্দু জিততে পারেননি, কিন্তু 32% মতন ভোট পেয়েছিলেন কাঁথিতে বা তার এলাকায়, পুরসভা এলাকায়। তারপরে তুমি পঞ্চায়েত নির্বাচনে দেখো, সবচেয়ে বেশি আসন এবং ভোটের ইন টার্মস অফ ভোট সবচেয়ে ভালো পারফর্মার কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে মানে 23টা জেলার মধ্যে সবচেয়ে বেশি বেগ দিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। মানে তুমি যদি ভোট পার্সেন্টেজ পঞ্চায়েত নির্বাচনে দেখো, তুমি যদি আসন দেখো, তা এবার কত সংখ্যক গ্রাম পঞ্চায়েত দখল হয়েছে কম বিজেপির পক্ষে বা পঞ্চায়েত সমিতি, তাহলে তুমি কিন্তু অবশ্যই বলবে যে শুভেন্দু অধিকারী গুড পারফরমার। আবার একইভাবে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে দুটো সিটি, কাঁথি এবং তমলুক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে এবং কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী দুজন জয়ী হয়েছেন এবং সেখানে শত চেষ্টা করেও কিন্তু শুভেন্দু অধিকারীকে হারাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে 2021 সালে মানে 2020 সালে তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স যদি বলো তাহলে বিজেপির যে কোনো নেতার থেকে অনেকটাই ভালো। মানে বিজেপির যারা আগের যারা নেতা ছিলেন, তিনি দিলীপ ঘোষ হতে পারেন, সুকান্ত মজুমদার হতে পারেন বা অন্য কোনো নেতা হতে পারেন, তাদের যে কোনো নেতার থেকে ইলেকট্রাল পারফরমেন্স শুভেন্দু অধিকারীর বেস্ট। এটা তথাগতদা যেটা বলেছেন যে শুভেন্দু ইজ এ পারফর্মার, এটা আমি ওনার সাথে কিন্তু একমত যে তিনি ওরা, হ্যাঁ মানে দেখো তথ্য কথা বলতে হবে, এটা বাস্তব। এইবার আমার বিশ্লেষণের জায়গা দুটো, একটা হলো যে শুভেন্দু অধিকারীকে সভাপতি করা হওয়া উচিত কিনা, হলে কি হতে পারে। আমার যেটা মনে হয় যে এটা ঠিক যে বেশ কয়েকটা নির্বাচনে শুধু বিজেপি হেরে যাচ্ছে। ধরো মানে বিরাট প্রত্যাশা জাগিয়ে 21-এর বিধানসভা নির্বাচন বিজেপি হেরে গিয়েছিল। তারপরে যদি বলো যে 24-এর লোকসভা নির্বাচন বিরাট প্রত্যাশা জাগিয়েছিল এবং বিজেপি বড় ব্যবধানে জয়ী হবে, বেশি 30টার কাছাকাছি আসন পাবে, এটা মোদী অমিত শাহ মিডিয়া সবাই বলেছিল, কিন্তু হয়নি। তাহলে বারবার প্রত্যাশা তৈরি হচ্ছে কিন্তু কর্মীরা মানে হতাশ হচ্ছেন।
এই অবস্থায় এই হতাশার থেকে কর্মীদের যদি বের করে আনতে হয়, তাহলে যে কয়জন নেতা এই মুহূর্তে আছে নির্বাচনী রাজনীতি বোঝেন, নির্বাচনী রাজনীতির জন্য খুব বড় ধরনের ঝাঁপাতে পারবেন, দল জয়ী হবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু দলের মধ্যে থেকে যিনি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করতে পারে, মানে ভালো নির্বাচনী কৌশল নিতে পারে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। মানে আমি প্রত্যেককে ভেবে চিনতে বলছি, উত্তরের শঙ্কর ঘোষ থেকে শুরু করে একেবারে দক্ষিণে তুমি যদি মানে দিলীপ ঘোষ পর্যন্ত, শঙ্কর ঘোষ টু দিলীপ ঘোষ দেখো, তাহলে নির্বাচনী রাজনীতিটা শুভেন্দু যতটা বোঝে তার ধারে কাছে কিন্তু কেউ বোঝে না। এটা নিয়ে মানে আমার মনে হয় না আমি শুধু, যারা রাজনীতি চর্চা আমরা করি তারা আমরা একমত যে তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন, তিনিও কিন্তু মমতার পরেই দ্বিতীয় ব্যক্তি ছিলেন যিনি তৃণমূলের রাজনীতিটা সবচেয়ে ভালো বুঝতেন বা নির্বাচনী রাজনীতিটা ভালো বুঝতেন। তার মাধ্যমে কিন্তু জঙ্গলমহল তৃণমূল দখল করেছিল, অর্থাৎ শুভেন্দুর মাধ্যমে জঙ্গলমহল শুভেন্দু দখল করেছিল। সিংহ নন্দীগ্রামের আন্দোলন তো ওই পরিচালনা করেছে। তাছাড়াও ধরো যে নানা রকম অভিযোগ উঠলেও উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের যে মানে মুসলিম এলাকা যেগুলোতে কংগ্রেসের প্রাধান্য ছিল, সেই জায়গাগুলো কিন্তু শুভেন্দু অধিকারী মানে তৃণমূল কংগ্রেসের জয় এনে দিয়েছিল, যদিও সেই জয় নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড আপত্তি ছিল। এইবার আমি তোমায় বলতে চাই, একটা শুধু কথা এখানে যোগ করতে চাই, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ আমরা কেউ জানতাম না, মাস্টার স্ট্রোক দিয়েছিলেন যে আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে যাই, তখন হয়তো আপনাদের বিশ্লেষণেও আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে ওই মাস্টার স্ট্রোক দিতে পারেন, বা আমি যদি দাঁড়িয়ে যাই মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বারবার বলেন যে আমাকে তখন বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে তুমি দাঁড়াও, আমি কিছু না ভেবেই দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি তখন হ্যাঁ করে দিয়েছিলাম। শুভেন্দু অধিকারী কিন্তু বারবার এই কথাটা বলেন, মমতা ব্যানার্জি নাম। না এটা তো ঠিকই যে মানে শুভেন্দু অধিকারী সেই সময় দেখো মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা তো বিরাট ব্যাপার। মানে তার কাছে প্রশাসন আছে, তার কাছে ইমোশনাল রাজনীতি ছিল, পা ভাঙার রাজনীতি ছিল, এবং সংখ্যালঘু 30% সংখ্যালঘু মুসলমানরা পুরোপুরি মমতাকে ভোট দিয়েছে, মানে 65,000 মুসলিম। ফলে তারপরেও কিন্তু মানে শুভেন্দু অধিকারী যে জয় ছিনিয়ে নিয়েছিল, এটা কিন্তু শুভেন্দু অধিকারীকে অনন্য করেছে। এবং মমতা হেরে গেলেন, মানে সিটিং এ মানে মুখ্যমন্ত্রী হেরে গেলেন, এটা তো বিরাট ব্যাপার। মানে সিটিং মুখ্যমন্ত্রীকে হারানোটা মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর মানে গুরুত্বপূর্ণ যে নেতা, কত গুরুত্বপূর্ণ নেতা সেটা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। এবার তুমি আমায় বলো, তুমি যে প্রশ্নটা করলে যে শুভেন্দু অধিকারী, আগে আমরা দেখিনি যে গত 3.5 বছরে শুভেন্দু অধিকারী পারফরমেন্স কি, একদম অবজেক্টিভলি আমি পারফরমেন্সটা বলতে চাই। যে ধরো শুভেন্দু অধিকারীর বিরোধী দলের ভূমিকাকে আমি 3টে ভাগে ভাগ করে দেখতে চাই। একটা ভাগ হলো যে বিধানসভায় বিরোধী দলের নেতা, ক খ হলো রাজ্যের বিরোধী দলের নেতা, আর গ হলো বিজেপির নেতা হিসেবে শুভেন্দু অধিকারী। এই 3 দিক থেকে যদি দেখি তাহলে আমি বলবো যে বিধানসভায় বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী 100-তে 100 পেয়েছে। মানে এর আগে এটা আমি আগেও তোমায় বলেছিলাম যে এর আগে বিধানসভার ভেতরে এত তীব্র বিরোধিতা কোনো বিরোধী নেতা করতে পারেননি। সূর্যকান্ত মিশ্র তিনি বিরোধী দলের নেতা ছিলেন 11 থেকে 16 সাল। সেই সময় কার্যত বলা যায় শাসক দলের বিরুদ্ধে কোনো উদ্যোগী মানে প্রশাসনিক জায়গা থেকে উদ্যোগী নিতে পারেননি। আমি জানি না ভয়ে কিনা, কারণ কেবল তারা প্রশাসন ছেড়েছেন বলে তার দিকে কোনো ইঙ্গিত ছিল কিনা। দুই একটা খবর সেই সময় ছিল যে তার মানে সূর্যকান্ত মিশ্রের স্ত্রীর কিছু এনজিও ছিল, সেই এনজিও গুলো তদন্ত করতেই তিনি চুপ হয়ে গিয়েছিলেন কিনা জানি না। যতটা সরব হওয়ার কথা ছিল, কারণ 11 থেকে 16তেই কিন্তু বড় ধরনের দুর্নীতি তৃণমূলের বিরুদ্ধে লেগেছিল। ফলে সেই সময় যতটা সরব হওয়ার কথা ছিল সূর্যকান্ত মিশ্র বিধানসভার ভেতরে বা বাইরে অতটা হননি বা হতে পারেননি, যেটাই হোক। তারপরে দ্বিতীয় বিরোধী দলের নেতা 16 সাল থেকে 21 সাল পর্যন্ত ছিলেন আব্দুল মান্নান, কংগ্রেস দলের নেতা। আব্দুল মান্নান সাহেব বয়সের ভারে আক্রান্ত ছিলেন, মানে শাসক দলকে কিন্তু বিধানসভার ভেতরে অত মানে আক্রমণাত্মক অবস্থান থেকে তিনি দেখতে পারেননি। কিন্তু শুভেন্দু অধিকারী 21 সালে বিরোধী দলের নেতা হওয়ার পরে বিধানসভার ভেতরে সরকারের বিভিন্ন পলিসি
সরকারের বিভিন্ন অবস্থান, সরকারের বিভিন্ন নীতি নিয়ে তিনি যেভাবে সোচ্চার হয়েছেন এবং সরকারের একের পর এক দুর্নীতি বলো, বেনিয়ম বলো, তিনি কখনো টুইট করেছেন, কখনো বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেছেন, কখনো বিধানসভার ভেতরে সরকারকে মানে একদম চেপে ধরেছেন। এটা একটা ইস্যু ছাড়েনি ভারতবর্ষে। যদি তুমি বলো আমায় বিধানসভার ভেতরে সেরা বিরোধী দলের নেতাকে, আমি অবশ্যই শুভেন্দু অধিকারীর নামই বলবো। এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি, শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু সরকারের যে ভুল ভ্রান্তি, অন্যায়, অবিচার, তার সেগুলো নিয়ে যে টুইটগুলো উনি করেছেন, সেগুলো নিয়ে আমরা সংবাদ মাধ্যমে সরব হয়েছি, সেগুলো নিয়ে খবর করেছি। এর আগে কোনো বিরোধী নেতা এত সরকারের ভেতরের খবর আমাদেরকে দেয়নি, যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলের, বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে দিয়েছেন। এটা গেল ওই জন্য আমি বললাম 100-তে 100। ওখানে আমাদের প্রত্যাশা যা ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি। দ্বিতীয় যেটা, যে সারা রাজ্যের বিরোধী নেতা হিসাবে, এটা সারা রাজ্যের বিরোধী নেতা হিসেবে বিভিন্ন ইস্যুতে তিনি নিশ্চয়ই সরব, কিন্তু মানে এবং বিরোধী নেতা হিসেবে তার প্রতি মানুষের এখনো যথেষ্ট আগ্রহ আছে। ধরো যে কোনো কর্মসূচিতে যদি 5 জন বিরোধী নেতা যান, তাহলে সবচেয়ে বেশি মানুষের ভিড় শুভেন্দু অধিকারীরই হয়। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। ধরো জেলাতে যদি শুভেন্দু অধিকারী যান, সেখানেও কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ যান। এই যাওয়াটা কিন্তু আমার কাছে অর্ধেক যাওয়া। কেন বলছি? যে বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যত হিন্দুদেরকে সংগঠিত করতে পারেন, ততটা কিন্তু তিনি মুসলিমদের পারেন না, বা পারার চেষ্টাও করেন না। তিনি নিজেই একাধিক সময় যে বক্তৃতা করেছেন, সেখানে কেবলমাত্র যারা আমাদের সঙ্গে আছে, আমরা তাদের সঙ্গে আছি, এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত মুসলমানদেরকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দূরে সরিয়ে রেখেছেন। ফলে আমি আমার যে বিরোধী দলের, রাজ্যের বিরোধী দলের নেতা হিসেবে, বিধানসভার না, রাজ্যের বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু হিন্দু বিরোধী দলের নেতা। এবং সেখানে শুভেন্দু অধিকারী মার্কস যদি বলো আমায়, তাহলে আমি 50 নম্বর দিব, 100-তে 50 নম্বর। আমি একটা কথা আপনাকে বলতে চাই, শুভেন্দু অধিকারী আমি দেখছিলাম এই সম্প্রতি এই নীতিতে হাঁটতে শুরু করেছেন, কিন্তু আগে যদি আপনি বকটুই বলেন, বকটুই যখন প্রথম পুড়িয়ে দিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের 12 জনকে, সেখানে কিন্তু প্রথম শুভেন্দু অধিকারী গিয়ে উপস্থিত হয়েছিলেন। আপনি ক্রমাগত যদি ঘটনাগুলো দেখেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরবর্তী ক্ষেত্রে যখন দেখছে আমরা যাদেরকে চাইছি তারা যখন আমাদেরকে চাইছে না, তখন কি শুভেন্দু অধিকারী নীতি পাল্টাতে শুরু করেন? কারণ আমি বলছি সব থেকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে বকটুই। আগে শুভেন্দু অধিকারী গেছেন, পরে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, বিরোধী দলের নেতা হওয়ার আগে উনি তো তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন দীর্ঘদিন, তৃণমূলের যুব নেতা ছিলেন, এবং সবচেয়ে জনপ্রিয়, মমতার বন্দ্যোপাধ্যায়ের পরে সবচেয়ে মানে জনপ্রিয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং তিনি মন্ত্রী হিসাবে ছিলেন, সাংসদ হিসাবে ছিলেন। মানে নন্দীগ্রামে আন্দোলনের সময় কিন্তু মুসলমানদেরকে সঙ্গে নিয়েই তিনি চলেছেন। মানে শুভেন্দু অধিকারী রাজনীতিটা পুরোপুরি মুসলমান কেন্দ্রিকই ছিল বলা যায়। মুসলমানরা তাকে তরুণ তুর্কি বলতো। কিন্তু সেই শুভেন্দু অধিকারী কিন্তু ভাবনার পরিবর্তনটা আনা উচিত হয়নি বলে আমি মনে করি। এবার অনেকে বলে যে না, বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতিতে যেহেতু মুসলমানরা নেই, ফলে মুসলমানদের কাছে তিনি সাহায্য না পেয়ে বা মুসলমানদের সমর্থন না পেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ক্রমশ তিনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কিন্তু এখানে কিন্তু আমি তোমায় বলছি, রাজ্যের যখন তুমি নেতা হবে, বিরোধী দলের নেতা, তখন তো তুমি হিন্দুদেরও নেতা, মুসলমানদেরও নেতা। তুমি যখন ডায়াসে দাঁড়িয়ে বলছো যে যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, তার মানে কার্যত তুমি মুসলমানদেরকে বাদ দিয়েই রাজনীতি করতে চাইছো। এখানেই সেই কারণে আমি বললাম যে উনি কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে 50% নম্বর আমার কাছ থেকে পেয়েছেন। এটা না বাড়ালে কিন্তু আমি মনে করি না যে খুব বেশি লাভবান হবেন উনি। তৃতীয় হলো হলো মানে বিজেপির নেতা হিসাবে। দেখো, বিজেপির নেতা হিসাবে কিন্তু মানে শুভেন্দু অধিকারী প্রায় কার্যত বলা যায় কিছু করার ছিল না। মানে আমি তোমায় বলছি যে রাজ্য বিজেপি নানা জায়গায় তাকে রেখেছে বটে, কিন্তু বিজেপি দল চলে সভাপতি এবং সংগঠন সাধারণ সম্পাদকের দ্বারায় এবং সাধারণ সম্পাদকের দ্বারায়। এখানে সভাপতি তিনি যখন এসছেন, মূলত অল্প সময়ের জন্য দিলীপ ঘোষ ছিলেন, তারপরে সুকান্ত মজুমদার। এরপরে মানে তুমি যদি লক্ষ্য করো,
সাধারণ মানে সংগঠন সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু অমিতাভ চক্রবর্তী, এবং সাধারণ সম্পাদক হিসাবে জগন্নাথ চট্টোপাধ্যায় আছে। এবং দিল্লির লোকরাও যে খুব মানে খুল্লাম খুল্লা শুভেন্দু অধিকারীকে কাজ করবার এখতিয়ার দেয় বা স্বাধীনতা দেয় এমনটা কিন্তু নয়। মানে বহু ক্ষেত্রেই দেখা যায় যে শুভেন্দুর ভাবনা চিন্তা এবং রাজ্য বিজেপির নেতাদের ভাবনা চিন্তা কিন্তু ম্যাচ করে না। মানে বহু ক্ষেত্রেই আমরা দেখি যে জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানে সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীরা একরকম ভাবছেন, আর শুভেন্দু অধিকারী আরেক রকম ভাবছেন। ফলে বিজেপির নেতা হিসাবে কিন্তু তিনি যে খুব বেশি হালে পানি পেয়েছেন এমন নয়। এইবার প্রশ্নটা হচ্ছে যে যদি সব মানে এখন যেহেতু সবকিছুই তাকে সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে থেকে তাদের প্ল্যানিং এর মধ্যে থেকে কাজ করতে হয়, কি অল্প বিস্তর কিছু স্বাধীনতা তার মতন করে তিনি পান কেবল, তাহলে যখন পূর্ণ রাজ্য সভাপতি যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কি কি পরিবর্তন তিনি করতে পারেন? মানে তিন চারটে পরিবর্তন আমার মনে হয়। একটা হলো কৌশলগত দ্রুততার সাথে কৌশলগত পরিবর্তন করা সম্ভব। মানে জেলা সংগঠন বাড়ানো, বা এই যে শুভেন্দু অধিকারী মতন একজন জনপ্রিয় নেতা তাকে সারা রাজ্যে ঘোরানো, মানে এটাও কিন্তু আমি বলছি যে দিলীপ ঘোষকেও কিন্তু এই যে ঘোরাচ্ছে না, এরা ফেলে রেখে দিয়েছে। মানে প্রতিনিয়ত শুভেন্দু অধিকারী যদি জেলায় ভিজিট করতে থাকে, জেলায় সংগঠন গঠনের কাজে থাকে, কর্মী সমর্থকদের সাথে মানে বৈঠক করে বা জনসভা আয়োজন করে, মানে তার জন্য কিছু পয়সা কড়ি লাগতে পারে, দলের খরচাপাতি হতে পারে, কিন্তু এই প্ল্যানিংটা কিন্তু মানে অমিতাভ চক্রবর্তীতে অধিকাংশ সময় নেই, কেবলমাত্র নির্বাচন আসলে করে। কিন্তু সারা বছর ধরে যে শুভেন্দু অধিকারীকে জেলায় জেলায় ঘুরিয়ে সংগঠনকে বাড়ানো, সংগঠনের কর্মী নেতাদের মানে চাঙ্গা করা, এই কাজটা আমার মনে হয় শুভেন্দু অধিকারী যদি সভাপতি হয় সেটা বাড়বে। একই সাথে সমস্যা যেটা হতে পারে সেটা হলো যারা মানে পুরনো বিজেপি করেন তাদের তরফ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স, মানে তারা কিন্তু দল থেকে সরে যেতে পারে। মানে 2016 সালে যখন বামেরা রীতিমতন তৃণমূলকে বেগ দিচ্ছিল মানে 16 বিধানসভা নির্বাচনে, তখন বিজেপির বহু কর্মী সমর্থকরা কিন্তু তৃণমূলকে ভোট দিয়ে বামেদের হারিয়েছিল বহু জায়গায়। আমরা 55টা বিধানসভা কেন্দ্র আইডেন্টিফাই করেছিলাম যেখানে কিন্তু বিজেপির লোকরা তৃণমূলকে ভোট দিয়ে বামেদের আটকে দিয়েছিল। আবার 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরিবর্তন আনলেন, তখনও বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু অনেকেই মানে বাম বিরোধিতা করতে গিয়ে মমতাকেই ভোট দিয়েছিলেন, এটাও তারা প্রকাশ্যেও বলেন। ফলে আমার ভয় হলো যে শুভেন্দু অধিকারীকে বিরোধিতা করতে গিয়ে এরা তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে দেয়, মানে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তথাগত রায় তো পুরনো বিজেপি, তিনি যখন শুভেন্দু অধিকারীর কথা বলছেন আখেরে বিজেপি দলটার ভালো চাওয়ার জন্যই তিনি নিশ্চয়ই ভেবেই বলছেন, যাতে একটা বিরোধী পরিসর রাজ্যে সৃষ্টি হয়, সেই রকম জোরালো ভাবে দেখা যায়। তিনিও তো পুরনো বিজেপি, তিনি একদম মানে যে সভাপতি তথাগত রায়ের হাত ধরেই তো বিজেপি। মানে আমি তোমায় বলছি তথাগত রায় মানে কেন বললো, এটাও তো একটা পলিটিক্যাল সায়েন্সের লোক হিসেবে আমাদের বিশ্লেষণের জায়গা আছে যে আরো তো অনেকে ছিলেন। মানে এটা তো মানে অসীম ঘোষ ছিলেন প্রাক্তন বিজেপির সভাপতি, তিনি তো বললেন না, বা দিলীপ ঘোষ তো বললেন না, তথাগত রায় কেন বললেন? তার কারণটা হলো 2021-এর বিধানসভা নির্বাচনের মানে চলছে যখন, তখন তথাগত রায় রাজ্যপালের পদ ছেড়ে পশ্চিমবাংলায় আসলেন দায়িত্ব নেবার ভাবনা থেকে। বহু চেষ্টা করার পরেও কিন্তু বিজেপিতে তিনি হালে পানি পেলেন না, এবং তারপরে রাজ্য বিজেপিতে যতটুকু অ্যাটেনশন বা নজর কেউ দিয়ে থাকেন তিনি কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অত্যন্ত শ্রদ্ধার সাথে তথাগত রায়ের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। তার বিভিন্ন শুভেন্দু যে সমস্ত অনুষ্ঠানগুলো করে তথাগত রায়কে আমন্ত্রণ করেন, তাকে যথেষ্ট গুরুত্ব সহকারে, তথাগত রায়কে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেন শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দুর সাথে তথাগত রায়ের একটা নিজস্ব ব্যাকরণ আছে বা রসায়ন আছে। ফলে সেই জায়গা থেকে তথাগত রায়ের মনে হয়েছে শুভেন্দু অধিকারীকে যদি আমরা সভাপতি করি তাহলে দলে আরো বেশি গতি পাবে, কর্মী সমর্থকদের উৎসাহিত হবে। কিন্তু আমি এখনো বলবো যে তৃণমূল কংগ্রেসে মানে বিজেপির মধ্যে একটা অংশের এখনো মানে এই ভাবনা বা বিভ্রান্তি আছে যে তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী কতটুকু বিজেপি বা আরএসএস এর জন্য মানে গ্রহণযোগ্য নেতা। ফলে আমি কিন্তু দেখেছি যে একের পর এক নেতা শুভেন্দু অধিকারীর সাহায্য নিয়েছেন, এমনকি
24-এর লোকসভা নির্বাচনে সাহায্য নিয়েছেন, টাকা নিয়েছেন, মানে কাউন্টিং এর আগে টাকা নিয়েছেন, তারা পর্যন্ত আমাকে ফোন করে বলছেন মানে এটা তো গেম প্ল্যান না তৃণমূল কংগ্রেসের, যে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে হারাচ্ছে। মানে এইরকম মন্তব্য আমি কিন্তু কানে শুনেছি। ফলে আমি তোমায় বিশ্বাস করতে চাইছে না, নাকি নিজেদের স্বার্থে করতে চাইছে না। ফলে এই যে যেই মুহূর্তে শুভেন্দুকে সভাপতি করবেন, মানে সেটা কিন্তু একটা দ্বন্দ্বেরও সম্ভাবনা আছে, আমি সম্ভাবনার জায়গা থেকে বলছি। কিন্তু শুভেন্দুর মানে একটা মানে শুভেন্দু যদি এইটা করতে পারেন, মানে এই যে সবাইকে নিয়ে আমি চলবো, সবার মধ্যে উৎসাহ তৈরি করব, পরিবর্তনের যদি তিনি মানে দিশা দেখাতে পারেন, পরিবর্তনের জন্য দিশা দেখাতে পারেন, তাহলে কিন্তু আমি মনে করি যে পুরনো বিজেপি কর্মী সমর্থকদেরকেও তিনি সঙ্গে পেতে পারেন। মানে আজকে যারা দলের মধ্যে ক্ষুব্ধ হয়ে আছে, দলে গুরুত্ব পাচ্ছে না যেন ক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকেও যদি সঙ্গে নিতে পারেন, তাহলেই একমাত্র বিজেপির মধ্যে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়ে তিনি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। আরেকটা কথা তোমায় বলি, যে বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেমন বিধানসভায় অত্যন্ত সফল, বা তার মানুষের মধ্যে এখনো আকর্ষণ আছে, তার প্রতি আগ্রহ আছে, একই সাথে তোমায় আমি বলবো যে রাজ্যের তো একের পর এক দুর্নীতি উঠে আসছে, রাজ্যের একের পর এক অন্যায় অবিচার অত্যাচার উঠে আসছে। মানে সেগুলোকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন না গড়ে তুললে, মানে আমি বলছি মানুষকে কানেক্ট করার সুযোগ মানে গণ আন্দোলনের মধ্য দিয়েই, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে গণ আন্দোলন করে, অনশন করে, পড়ে, মাটি কামড়ে পড়ে মমতার থেকে দাবি দাবা ছিনিয়ে নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। মানে এখন পর্যন্ত আমি এই কথা বলতে পারি না একজন অ্যানালিস্ট হিসাবে যে শুভেন্দু অধিকারী মানে ধর্ণা দিয়ে বা হরতাল ডেকে বা গণ আন্দোলন করে কোনো দাবি দাবা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে ছিনিয়ে নিতে পেরেছে। কেন আমি বলছি এটা গুরুত্বপূর্ণ, গণ আন্দোলনটা গুরুত্বপূর্ণ, গণ আন্দোলনই একমাত্র যার মাধ্যমে বিজেপির সদস্যকরণ বাড়তে পারে। দুই, গণ আন্দোলনই একমাত্র উপায় যার মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতার থেকে বিকল্প মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেন। গণ আন্দোলনই হলো সেই বিষয় যার ফলে সমাজের নানা বর্গের মানুষকে সংযুক্ত করবার সুযোগ আছে, আর গণ আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভেঙে ফেলারও মানে ভাঙারও সম্ভাবনা থাকবে। ফলে আমার যেটা মনে হয় যে মানে বিরোধী দলের নেতা থেকে গণ আন্দোলনের নেতৃত্ব বিকল্প নেতা হিসাবে গড়ে ওঠার যে রাস্তাটা, সেইটা সম্ভাবনা বা সুযোগ থাকবে যদি শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির নেতৃত্বের দায়িত্ব পায়, সভাপতির দায়িত্ব।